গতকালই অবসর গ্রহণ করেছেন। অবসর কথাটা যদিও আমি ঠিক বলতে রাজি নই, একটা মহান কর্তব্য থেকে যাত্রা শুরু করেছেন। ব্যাঙাই হাই স্কুলের শিক্ষক প্রদীপ কুমার গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ইতিহাসবিদ, মানে যে কোনো উপমায় বলা হোক না কেন সবই কিন্তু কম করেই বলা হবে। আজকে কিন্তু রবিবার, কাল শনিবার ছিল, আজকে কিন্তু স্যার এসেছেন ব্যাঙাই হাই স্কুলে একটা বিশেষ কাজে। কী কাজ সেটাও জানবো, এবং স্কুলের প্রতি ভালোবাসা, আন্তরিকতা এবং হাজার হাজার ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিভা বেঁচে আছেন অন্যরকমভাবে। সমস্ত কিছু নিয়ে স্যারের সঙ্গে কথা বলবো। অবসরকালীন মুহূর্ত হঠাৎ করে চলে এলো ছুটির কারণে, কেমন লাগলো কালকের দিনটা? না, আমি তো ভাবতেই পারছি না যে আমি অবসর নিয়েছি। সত্যি করে বলতে কি, কালকে আমার শেষ দিন ছিল। অ্যাকচুয়ালি সরকারি আইন অনুযায়ী 30 তারিখ হওয়া উচিত, কিন্তু যেহেতু ছুটি ঘোষণা হয়ে গেছে তো না, কালকেই আমার অ্যাকচুয়ালি কর্মজীবনের শেষ দিন কালকে ছিল। কালকে 1:30টার সময় যথারীতি হয়েছে, ছুটি হয়েছে, সবাই যে গেছে ইত্যাদি। কিন্তু 1:30টার সময় আমি কিন্তু বিকাল 5টার সময় গেছি। বিকাল 5টায় গেছি মানে কি, একটা ছেলে তার বাবা মা সঙ্গে এসেছে, তাকে, আমরা হোস্টেলে থাকে, হোস্টেল তো বন্ধ হয়ে যাচ্ছে, হোস্টেলে রাখা যাবে না, কোথাও কি দুর্ঘটনা ঘটবে, কে দায়বদ্ধতা নেবে, বা কোনো ছেলে বাইরে থেকে আসবে, কি হবে না হবে ইত্যাদি। তাই তার ঘর খোঁজা, তার খাওয়ার ব্যবস্থা করতে করতে আমি আর আমাদের একটা মাস্টারমশাইকে নিলাম, নবকুমারবাবুকে সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে পেলাম। সেখানে থাকার ব্যবস্থা হলো, ওই সঞ্জয়বাবু ওখানে আছে, আমাদের তারামা যে আশ্রম আছে, উনি খুব খুব সাহায্য করেছেন, এমন ছেলের মতন ওখানে রাখার ব্যবস্থা করেছেন, আর ওখানেই থাকবে, ওখানেই খাওয়ার ব্যবস্থা করেছেন ইত্যাদি। এটা হলো। আমি জানি, আমি মানুষকে যদি বলি কেউ হয়তো না করতে পারবে না, এইটা আমি অন্তত বিশ্বাস করি আর কি। এর শুরুর দিকে ফিরে যায়, আপনি ব্যাঙাই স্কুলে কবে এসেছেন? এর আগে কোন স্কুলে ছিলেন? এখানে এসেছি 94 সালে, 21শে ফেব্রুয়ারি। তার আগে কোন স্কুলে ছিলেন? তার আগে আমি ডেপুটেশনে ছিলাম ছত্রসাল রাধানগর বীরেশ্বর হাই স্কুল, ওই বালিপুর ছত্রসাল, ওই জায়গাতে আর কি, ওখানে ডেপুটেশনে ছিলাম। প্রথম স্কুল এইটাই প্রথম, আর এটাই আমার শেষ এখানেতে। দীর্ঘ কর্মজীবনে ছাত্রদের ভালোবাসা এবং হঠাৎ করে চলে যেতে হবে স্কুল ছেড়ে, এটা কেমন অনুভূতি? এটা কষ্টকর নিশ্চয়ই। না, আমার মধ্যে এখনো কোনো অনুভূতি জাগেনি, মানে আমি স্কুল যে ছেড়ে দিচ্ছি এই বোধটাও যেন এখন আমার কিছু আসেনি এখানেতে। যেমন আমি কালকে 5টায় বাড়ি গেছি যথারীতি, মানে এখান থেকে গেছি, আবার আজকে রবিবার, কালকে আমি অবসর নিয়েছি, আমার কিছু আসে না। আজকে এসেছি, এখানে একটা নেতাজির মূর্তি বসানোর আমার খুব ইচ্ছা, কারণ এই স্কুলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু, অনেক চিঠি লিখেছেন, কিন্তু একটা মূর্তি নেই। আমি একটা নেতাজির মূর্তি দিয়ে দিতে চাইছি, সেই এখানে বসানো হবে এইভাবে। আর স্কুল তো আমার সঙ্গে, আত্মার সঙ্গে মিশে গেছে, আমি আলাদা করতে পারছি না। এরপরেও স্কুলে আসবেন? আমি স্বাভাবিক আসবো, তবে এইটা ঘটনা, রিটায়ারমেন্টের পর কোনো টিচার সহজে স্কুলে যায় না, আমি এটা লক্ষ্য করে দেখেছি। সেখানে না যাওয়াই ভালো, তাই না? যেমন বাপের বাড়ি মাঝে মাঝে যাই ভালো বিয়ের পর, তাই না? এখানেতে এই স্কুল না, অনেকেই বলেছে আসবো, কিন্তু আসেনি। আবার অনেকে দেখেছি যে হ্যাঁ আমি ফ্রি ডিউটি দিচ্ছি, আমি দেখেছি ওই 3 মাস 4 মাস 6 মাসের বেশি সারা আসে। সেই অপমানের থেকে, এটা এক ধরনের অপমানে নিজেকে সেন্টিমেন্টে লাগে আর কি। হয়তো অপমান করছে না, নিজে মনে করছে বোধহয় আমাকে আরেকটু আদর করলে, আরেকটু যত্ন করলে, আরেকটু সম্মান দিলে ভালো হয়, না আসাই ভালো এখানে। তবে আমার ব্যাঙাই স্কুল আমার আত্মার সঙ্গে মিশে আছে, আমি ঠিকই আছি। এরপর তো লেখালেখি আছে, অবশ্যই ইতিহাস নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এগুলো আছে, আর নতুন কিছু কাজ করবেন নাকি? না, অবশ্যই আমার এখন অনেক কাজ বেড়ে গেল, বিশেষ করে এখন কলকাতা কেন্দ্রিক বেশি হয়ে যাব আমি। এখন আরামবাগ মহকুমার ইতিহাস আমার 1 খণ্ড বেরিয়েছে, আর 1 খণ্ড বের করতে হবে। পাঠকের যা চাহিদা আছে দেখতে পাচ্ছি, ওটা আমি করে দিতে চাই, ওটা সাধারণ মানুষের জন্য। যে বইটার নামটা বলে দিন একটু। ইতিহাস ও ঐতিহ্য আরামবাগ মহকুমা। এবং বইটা সোল্ড আউট হয়ে গেছিল, এত বিক্রি হয়েছে? এত হয়েছে, মানে যেদিন বেরিয়ে সেদিনই 500 কপি বিক্রি হয়ে গেছে, আর কোনো বই নাই। আবার 2 দিন বন্ধ ছিল বইমেলাতে,
তারপরে আবার বই এলো, আমার ওখানে 1.5 মাসে 2000 কপি বিক্রি হয়ে গেছে, কিন্তু তারপরে আর কোনো বই পাওয়া যায়নি। আবার ওটা সংস্করণ হচ্ছে 1.5 মাসের মধ্যে, নতুন সংস্করণ হচ্ছে, আবার দ্বিতীয় খণ্ডটা সামনে জানুয়ারিতে বেরোবে আর কি, একটু সময় লাগে। তো এই যে বইটা করলাম সাধারণ মানুষের জন্য, এটা খুব দরকার। সাধারণ কেন, সবার জন্য এটা বইটা খুব দরকার, নিজের এলাকাটাকে জানার জন্য। এই ইতিহাস আরামবাগকে নিয়ে কেউ লেখেনি, এমনভাবে লেখেনি, এই প্রথম। হুগলি জেলার ইতিহাস লেখা হয়েছে, সেখানে কিন্তু চুঁচুড়া শ্রীরামপুরকে যতখানি গুরুত্ব দিয়েছে আরামবাগকে একদম গুরুত্ব দেয়নি। আর আরামবাগে যে 2-4 জন একটু লিখেছে 50-100-200 পাতা, সেটা ঠিক ইতিহাসের পর্যায়ে যেন মানে পৌঁছায় না বলে আমার যে মনে হয়েছে আর কি। আর এই মুহূর্তে আমার ফিজিক্সের বই আছে দত্তপাল চৌধুরী, ওই বইটা আমি এখন দেখছি, ওটা আমার নামে বের হবে। 8টা বই আছে, 4টে বাংলা মিডিয়াম আর 4টে ইংরাজি মিডিয়াম। তার মধ্যে প্রথম বইটা ধরেছি 11-12 বই। আচ্ছা, আর আছে আমার ওখানে তো 8টা বই। এর আগে তো চিত্তরঞ্জন দাশগুপ্তর সঙ্গে করেছি, সবচেয়ে বড় লেখক ছিল চিত্তরঞ্জন দাশগুপ্ত, CRDG, তার সঙ্গে আমার আছে। এবার সেকেন্ড যেটা ছিল ডিপিসিটাও আমার আন্ডারে চলে এলো। এই যে রাজ্যে মানে 100 বছরের মধ্যে সবচেয়ে দুটো সেরা বই আমাকে বিশ্বাস করেছে, এটা আমার কাছে বড় প্রাপ্তি। এর চেয়ে বড় পুরস্কারের কিছু নেই এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নয়। এরপরে আমি আছি ছায়া প্রকাশনীতে আছি। ছায়া প্রকাশনীতে আমাকে ক্লাস করতে হবে, দিন পুরোর মধ্যেই যাব। আমাকে এখনই যেতে বলছিল, দেখো এখন তো এই রোদে যেতে পারবো না, কেটে গেলে আমি মে মাসে যাব, দিন 15 মধ্যে যাব, লেখার জগতে ডুবে যাব। এর বাইরে যে সমস্ত সমাজসেবামূলক কাজ সেগুলো তো থাকবে অবশ্যই। সমাজসেবা মানে একটা নতুন অভিজ্ঞতা, খুব ভয়ানক ব্যাপার। মানে রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছে গ্রাম্য রাজনীতি সবচেয়ে কঠিন। এখন সেই গ্রাম্য রাজনীতির মধ্যে আমার গ্রামের এখন প্রেসিডেন্ট হচ্ছে আমি, মথুরা। এই প্রেসিডেন্ট মানে কোনো পার্টির নয়, কিন্তু গ্রামের প্রেসিডেন্ট। এবার সেখানে আছে লাল আছে গেরুয়া আছে, সবুজ আছে, আমি রঙগুলো বলি না, গেরুয়া আছে, সব সবুজ আছে, সব আছে। এই সবগুলোকে নিয়ে রামধনু করে থাকাটা কঠিন ব্যাপার। তাই সবাইকে নিয়ে রামধনু হয়ে থাকতে হয়। আর গ্রামের যেহেতু বারোয়ারি ওটা ব্যাপারটা, সবারই মানে অধিকার আছে, সবারই ক্ষমতা আছে, এই মানসিকতা কাজ করে। ওইটার সঙ্গে আমি গ্রামটাকে নতুন করে তৈরি করব, এটি ইচ্ছা আছে। আর একটা কথা বলি, আপনি বারবার বলেছেন বিভিন্ন ভিডিওতে এবং বিভিন্ন লেখালেখিতে ব্যাঙ্গায় নেতাজি এসেছিলেন, তার প্রমাণ আছে। আপনি কি খুশি হবেন ব্যাঙ্গায়ের এই জায়গাটার নাম নেতাজি নগর হলে? না, অবশ্যই এটা রাখা হয়েছে নেতাজি নগর, কিন্তু কাগজে কলমে সেরকম হয়নি। যেমন দেখো আরামবাগ রেল স্টেশন, আমরা কেউ বলি কি প্রফুল্লচন্দ্র সেন, ওর নামে বলি না। মায়াপুরটা রাজা রামমোহন নামে বলি না, সে মায়াপুরই থাকে। এটাও সেরকম নাম নেতাজি নগর রয়েছে, কিন্তু কাগজে কলমে, কিন্তু ব্যাঙ্গাই হিসেবে আমরা চিনি। তবে আমাদের স্কুলটার নামটা ছিল হয় রাধাকৃষ্ণ পালের নামে বা নেতাজির নামে করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আর একটা দিকেও একটা আপত্তি এলো দেখলাম, এটাও গুরুত্ব দেওয়া দরকার যে ব্যাঙ্গাই হাই স্কুল আলাদা একটা ঐতিহ্য আছে, এইটাই থাক। সেই হিসেবে ব্যাঙ্গাই হাই স্কুলটাকে রাখা হয়েছে। এরপর আর নতুন কিছু কাজে ঢুকবেন নাকি, নতুন ইতিহাসের সন্ধানে কোথাও যাবেন নাকি? হ্যাঁ, অবশ্যই আমি আরামবাগটাকে কমপ্লিট করবো। এবার বিভিন্ন জায়গা থেকে ওরা বলছে স্যার আমার এখানটা করুন। এই কালকেই আমাকে করেছিল ওই ডায়মন্ড হারবার, ওইদিকে আমাদের সৈফুদ্দিন আছে, বলে স্যার আপনি এসে আমাদের এখানকার এলাকা একটা ইতিহাস তৈরি করুন। এবার দেখো এটা ঠিকই, এতগুলো মহকুমা আলাদা তো করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তাই না? আরামবাগটাকেই মেনলি আমি ধরেছি, পড়লে হয়তো হুগলি জেলার অন্য মহকুমাগুলোকে ঘুরে একসাথে করব। এছাড়া খুব একটা আমার ইচ্ছা নাই এটাতে, মানে অত লেখা যাবে না। আমি তো ফিজিক্সে শেষকালে ইতিহাসের হয়ে যাচ্ছি, আমি আস্তে আস্তে। হ্যাঁ, আমাকে অনেক বলবো যে ইতিহাসের টিচার না। এটাকে একটা বিশাল প্রশ্ন, ফিজিক্স আর ইতিহাসকে মেলবন্ধন ঘটালেন কিভাবে? না, ফিজিক্স আর ইতিহাসের মধ্যে একটা ঘটনা হলো, এই ফিজিক্স হচ্ছে সব কিছুর আমাদের এখন যা অস্তিত্ব আছে তার রহস্য, আর ইতিহাস হচ্ছে এর আগে যা ছিল তার রহস্য। এই দুটো রহস্য মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে, তার জন্য ভালো লাগে।
এখানে কোনো জিনিস জানতে, বিজ্ঞানের ক্ষেত্রেও একটা জানার ইয়ে থাকে যে হ্যাঁ এর ভেতর কী হচ্ছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন কী হলো না হলো, একটা রহস্য থাকে। বিজ্ঞানের ক্ষেত্রে একটা ভাঙা ঘরের দিকে থাকে, কী ছিল না হলো, একটা রহস্য জানতে ইচ্ছে করে। এই দুটোরই আসল মানে কমন ফ্যাক্টর হচ্ছে রহস্য উন্মোচন। আর একটা প্রশ্ন, আরামবাগ জেলা নিয়ে তো একটা বড় হাই ফুটেছে, এটা নিয়ে আপনার? না, আরামবাগ জেলা একদিন হবেই, হবেই। আরামবাগ জেলা একদিন হবেই এখানেতে, কিন্তু দুর্ভাগ্য কোনো রাজনৈতিক দল এটাকে ইয়ে করলো না। এবার আমরা যতই অরাজনৈতিক হিসাবে আমরা করি না কেন, যদিও আমি প্রেসিডেন্ট ছিলাম ওই ইয়েতে আন্দোলনের, আমি দেখেছি রাজনীতি ছাড়া কোনো কিছু হবে না। এমনকি সংসারেতেও রাজনীতি ঢুকে গেছে, রাজনীতি এমনভাবে জড়িত গেছে যতক্ষণ না ঘোষণা হচ্ছে। হ্যাঁ, তবে একটু পরিবর্তন দরকার আছে, হবে একটু পরিবর্তনের হাওয়ায় হবে, এইটুকুই আমি বলতে পারি। আর আরেকটা কথা, আমার একটা স্বপ্নের রেল বিষ্ণুপুর থেকে তারকেশ্বর, এই রেল প্রকল্প তো ভাবাদির জন্য আটকে গেছে, ওই জায়গাটা আপনি গেছিলেন কোনোদিন? গেছি, দেখেছি, এটা যোগ করার কথা ছিল, কিন্তু এইখানেতে আচ্ছা আমাদের রাজ্যের কোনো সবচেয়ে বড় যারা নেতা আছে আমি বলছি, কেউ কি এসেছিল? আমি জানি না, এখানে মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারটা নিয়ে এসেছিলেন কখনো, বলেছেন? এসেছিলেন? আচ্ছা, সুতরাং বাকিটা তো সবাই বুঝতে পারছে ব্যাপারটা, যে কে চাইছে কে চাইছে না, রহস্যটা কোথায় এখানেতে। আর আগামী দিনের পশ্চিমবঙ্গে আরেকটা একটা বড় কথা, এত অত্যাধিক উত্তাপ, আগে রাস্তা ধারে প্রচুর বৃক্ষ ছিল, বৃক্ষটা বিভিন্নভাবে কাটা হয়েছে, সেই বৃক্ষ রোপণকে আরও তো করতে হবে। এত তাপমাত্রা বাড়ছে, একদিন নাহলে তো আমাদের পৃথিবী তো বিলুপ্ত হয়ে যাবে। এই নিয়ে আপনার? না, ব্যাপারটা কি, আমি দেখেছি যারা গাছ লাগাও বলে তারা গাছ লাগায়নি। আমাদের গাছ লাগানোটা বইয়ের পাতাতে চলে গেছে, পড়ানো হচ্ছে, কিন্তু কার্যকর কখনো হয়নি। পরিবেশবিদ্যা এখন কম্পালসারি সাবজেক্ট, কিন্তু লাগানো হচ্ছে। হ্যাঁ, কাগজ মানে বইয়ের খাতাই আমরা আঁকছি। আমি দেখেছি বিজ্ঞান সংগঠন আরামবাগে অনেক আছে, আমিও তার সঙ্গে যুক্ত। আমার মত, আমাদের ছবি আঁকা প্রতিযোগিতা হয়, বিজ্ঞান পরিবেশ এইসব নিয়ে ছবি। গাছ লাগানো হয়নি। গত বছর আমি যতগুলো আরামবাগ মহকুমায় গাছতলা আছে, নিমতলা, বেলতলা, আরামবাগের লিচুতলা, 24 নম্বরের ঝাউতলা, ল্যাদনার বটতলা, গোঘাটের বকুলতলা, এরম অসংখ্য তলা আছে। আমি বললাম যে প্রতি তলাতেও একটা করে গাছ বসানো যায় প্রতি বছর, তাহলে আমাদের অনেক গাছ হবে। গত বছর আমি এসডিওকে সঙ্গে নিয়ে, মানে সুভাষিনী IAS, আর আমাদের বন দপ্তরে যে যিনি আধিকারিক ছিলেন আজরাফুল বাবু, এদিকে নিয়ে আমি ওই 25খানা গাছ বসিয়েছি, ঘেরা দিয়ে বসানো হয়েছে। গাছগুলো কিন্তু এই 6 মাসের মধ্যে 8 ফুট হয়ে গেছে। তার মধ্যে আমি গোঘাটের কয়েকটা জায়গা বলছি, এই আমাদের সীতানগর মোড়ের দুদিকে দুটো আছে, গাছগুলো ছোট ছোট আছে, এখন দেখতে পাচ্ছি। রেল স্টেশনের ধারে পলাশ আছে, অর্জুন আছে, কৃষ্ণচূড়া আছে, বকুল আছে। গাছগুলো কিন্তু 8 ফুট সাইজের লম্বা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এই বললাম বলে করা যায় না, বিজ্ঞান সংগঠনগুলিই লাগাচ্ছে না, এবারে লাগিয়ে চলে আছে, তারপর কোনো তদারকি নেই। এই লালন আর পালন, লালনটা খুব দরকার। ফেসবুক আর হোয়াটসঅ্যাপই হচ্ছে, ফেসবুক হোয়াটসঅ্যাপ লাগান হবে, আসলে হবে। হ্যাঁ, মরুভূমি হবে, গাছ লাগাতে হবে। স্কুলের ছেলেদিকে কম্পালসারি, যারা পরীক্ষার্থী, তুমি কোন গাছটা বসিয়ে তুমি তাকে তদন্ত করতে হবে, তার উপর নম্বর দেওয়া হবে, এরম কিছু একটা ব্যবস্থা করতে হবে। তাহলে 10 লক্ষ পরীক্ষার্থী, প্রতি বছর 10 লক্ষ করে গাছ হবে, এইভাবে করতে হবে। না হলে ওই কাগজে কলমেই থেকে যাচ্ছে আলটিমেট। জল তো নষ্টই হয়ে যাচ্ছে, জল করে আমরা কত ইয়ে করছি, কত সাবমার্সিবল কত কি বসছে এখানেতে, যদিও রেড জোনের মধ্যে পড়ছে। কোনো বাধা হয়েছে কি? মানে একটা জিনিস দেখা যাচ্ছে, অবসরের পরে কাজের পরিধি কিন্তু আরও বেড়ে গেল, নির্দিষ্ট সময়ের বাইরে, এবারে সময়ের কোনো লিমিট নেই। না, আমার জীবনটা হচ্ছে একটা ব্রেক ফেল করা ট্রেনের মতন, আমি এ যারা ধরে দিয়েছি। আমার কোনো রেস্ট নেই, আমি রাত্রি 1-1:30টার আগে ঘুমাতে যাই না, সারাদিন কোনো জায়গায় রেস্ট নেই, কোনো জায়গায় বসে আমার আড্ডা দিচ্ছি দেখতে পাওয়া যাবে না। তবে মাঝে মাঝে একটু রিল্যাক্স মানে দরকার থাকে, দেখতে পাওয়া যাবে না। এই যে ব্রেক ফেল করার ট্রেনটা ছুটে যাচ্ছে, কখন যে কোথায় ধাক্কা মারবে জানি না, হয়তো হঠাৎ করেই শুনতে পাবে ব্রেক ফেল, মানে হার্ট ফেল, তাই না? হ্যাঁ, সে তো সবাই 100 বছর বাঁচতে চায়, তাই না? চায়, কিন্তু এই কাজের মধ্যেই থাকতে হবে। কাজ যখন বন্ধ হবে,
তখনই দেখেছি শুধু সমালোচনা হয়, আমাদের শুধু এ পারে নে ও পারে নে, বড্ড আত্মসমালোচনা হয়। এইখান থেকে বেরিয়ে এসে ওই কাজের মধ্যেই ডুবে যেতে হবে, কে কী বলছে না বলছে আমার কিচ্ছু যায় আসে না, এইটার মধ্যে থাকতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে খুব সংক্ষেপে বলুন, এই শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আপনার মতামত কি? খুব মানে হতাশাজনক। এই যে আমার দাগ কাটছে না কেন, আজ থেকে 10-15 বছর আগে কত ছেলে থাকতো, তাদের একটা শ্রদ্ধা বোধ থাকতো। এখন ছেলেদের শ্রদ্ধা বোধটাই হারিয়ে গেছে। এই জন্য শুধু টিচার দায়ী নয়, মানে সরকার, পুরোপুরি সরকার দায়ী এর জন্য, এই ব্যাপারটা। কারণ ছেলেদের কী শেখাবো? সে দেখতে পাচ্ছে এখানে যে ক্লাসের ফার্স্ট বয়, সে চাকরি পাচ্ছে না, তাকে চাকরি খেতে গেলে 10 লাখ 20 লাখ টাকা দিতে হচ্ছে। তাহলে আমি থার্ড বয় ফোর্থ বয়কে আমি কি বলবো? পড়াশোনার জন্য বলবো নাকি তাকে বলো তুই সোনার উপর কাজ করকে যা? আমি তাকে কি বলবো? সেই ছেলেটাকে কখনো আমি উপদেশ দিতে পারবো? যদি উপদেশ দিই, আমি যে সবচেয়ে বড় মিথ্যেবাদী। আমি জানিও চাকরি পাবে নি, তার জীবনের সময়টা তাকে নষ্ট করে দিলুম এইখানেতে। এই যে একটা প্রজন্ম, একটা জেনারেশন শেষ করলো, এ মাসুল আমাদেরকে দিতেই হবে। তবে বাঙালিরা এখানে শেষ হলো, বাঙালিরা অন্য রাজ্যেতে আবার বাংলা বিস্তার করবে, এটা অন্য দেশেতেও করবে, বাংলা থাকবে, এইখানে সারা হয়ে যাবে। এটা মরুভূমি হবে, তাপমাত্রা যেভাবে বাড়ছে, মরুভূমির থেকেও তাপমাত্রা বেশি হবে, এটা মরুভূমি হবে, শিক্ষাক্ষেত্রে সারা হবে, দেশটা সারা হবে। কিন্তু আমাদের অন্য রাজ্যে, অন্য পৃথিবী মানে অন্য জায়গাতেও এই বাংলার কিন্তু এটা মাথা উঁচু করে এই ছেলেগুলো দাঁড়াবে, সেখানে সুযোগ পাবে। সেখানে খুব খারাপ লাগে এইসব ভালো ভালো ছেলেগুলো যখন চাকরি না পেয়ে ঘুরে বেড়ায়, খুব খারাপ লাগে নিজেকে। প্রদীপবাবুর সঙ্গে অনেক আলোচনা করলাম এবং বললাম পরে নিশ্চয়ই কথা হবে অবসরকালীন সময়ে। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রদীপবাবু ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমাদের সকলের মঙ্গল প্রার্থনা। যাক, সবাই ভালো থাকুন। আর সৌমিত্রকেও আমার আশীর্বাদ রইল, একে আমি খুবই স্নেহ করি, খুব ভালো ছেলে, ভালো টিচার, সবচেয়ে ভালো। আমি ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের কাছে সৌমিত্রবাবুর তো নাম একদম প্রচণ্ডভাবে শুনেছি। আর সব ছেলেরাই দেখেছি ভালো রেজাল্টও করে এখানেতে, এমনকি অনার্স লেভেল বইও, কটা বই আছে যেন তোমার? 18টা বই আছে সৌমিত্রর। কিন্তু চুপচাপ থাকে, দেখে বোঝা যাচ্ছে রে, প্লেন গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দেশের ইয়েতে। কিন্তু ছেলেদের কাছে তুমি অন্য একটা পর্যায়ে তুমি কি পৌঁছেছো, এটা অনস্বীকার্য এখানেতে, ছাত্রছাত্রীদের কাছে। ভালো থাকুন স্যার, এটাই চাইবো।